মুখে কাপড় বাঁধা, হাতে দড়ি, জল ভর্তি চোখে প্রবল কৌতূহল আর চাপা গোঙানির সব থেকে ছাপিয়ে যাচ্ছে হাইওয়েতে শো শো করে বেরিয়ে যাওয়া গাড়ির আওয়াজ। গভীর রাতে এই ছোট্ট অন্ধকার গাড়ির ভিতরে মেয়েটা আর দুজন অপরিচিত লোকের সাথে অজানার উদ্দেশ্যে ছুটে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রামের মেয়ে অপর্ণা। বয়স 18 হয়নি, কিন্তু শরীরের যৌবনের লাবণ্য এবং মনে স্বাধীন হবার ইচ্ছা প্রবল। সে শহরে যেতে চায়, অনেক টাকা কামাতে চায়, আইফোন, রিং লাইট, নতুন নতুন ড্রেস কিনে রিলস বানিয়ে ভাইরাল হতে চায়। আর সেই স্বপ্নে ইন্ধন যোগায় পাড়ারই এক কাকা, যে অনেককেই কলকাতায় নিয়ে গিয়ে বিভিন্ন কাজ দিয়েছে। সেও যেতে চায় শহরে। গ্রামে ইন্টারনেট তো এসে গিয়েছে, কিন্তু ইনস্টাগ্রামের পরিবেশ গড়ে ওঠেনি। একদিন সে কাকার সাথে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে, কোনো এক বিউটি পার্লারের কাজের জন্য। কিন্তু ও জানে না, যে কাকার উপর ভরসা করে সে অন্ধকারে ঝাঁপ মারল, সেই কাকাই 15,000 টাকায় বাবা মায়ের থেকে তাকে কিনে নিয়েছে। অপর্ণা কলকাতার কিচ্ছু জানে না, কিন্তু এটুকু সে বুঝতে পারছে যে ও এখন যেখানে সেটা কলকাতা নয়। সবাই হিন্দিতে কথা বলছে। টানা 2-3 দিন বিভিন্ন গাড়ি ট্রেন চেপে নেপাল হয়ে ফের বিহার বর্ডারের কাছে সিওয়ান জেলায় তাকে আনা হলো। একদল লোক, যার মধ্যে সানি, সুরজ, গুড্ডুর মতো নাম শুনতে পেয়েছে সে, তাকে 5 লক্ষ টাকার বিনিময়ে কিনে নিল। অপর্ণাকে রাখা হলো একটা ছোট্ট ঘরে তালাবন্দি করে, যেখানে আগে থেকেই তারই মতো ছোট্ট ছোট্ট আর 5 জন নাবালিকা রয়েছে। সবারই একই গল্প, ইচ্ছা ছিল বড় কিছু করার, দুনিয়ার আলো দেখার, কিন্তু তাদের ঠেলে দেওয়া হলো নরকের অন্ধকারে। ঠিকভাবে খেতে দেওয়া হচ্ছে না, পর্যাপ্ত জল পর্যন্ত নেই। চেঁচামেচি করলেও কেউ এসে লাঠি বা চাবুকের বাড়ি মেরে ঠান্ডা করে যাচ্ছে। শরীরের বিভিন্ন অংশে কালশিটে পড়ে গিয়েছে। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না সে। যতক্ষণে বুঝলো এবং ভবিতব্য মেনে নিল, ততক্ষণে চোখের জলটুকু শুকিয়ে গিয়েছে। এরই মাঝে আরো কত মেয়ে এই ঘরে ঢুকেছে, কত বেরিয়ে গেছে। এবার অপর্ণার পালা। তাকে ফের কোনো গ্রুপ আবার 6 লাখ টাকার বিনিময়ে কিনে নিয়ে গেল। এরপর কেটে গিয়েছে 3টে মাস, যেখানে তাকে নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। নাম পাল্টে হয়েছে শিলা, ফেক আধার কার্ড হয়েছে, এসেছে শারীরিক পরিবর্তন, হয়েছে নিটোল শরীর, নিতে হয়েছে ইঞ্জেকশন, আধ পেটা খেয়ে রাতের পর রাত নাচতে হয়েছে লাল নীল আলোর রোশনাইয়ের জৌলুসে। কয়েকশো লোকের ভিড়, জেনারেটরের ধোঁয়া, লাউড ভোজপুরি মিউজিক, টাকার ফোয়ারা, মদের গন্ধ, উত্তেজিত দর্শক। দেখে মনে হতে পারে সাধারণ গ্রামের কোনো অর্কেস্ট্রা শো, যেটা বিহার ইউপিতে হয়েই থাকে। কিন্তু তারই পিছনে জাস্ট কয়েক মিটার দূরে পাতলা কাপড়ের তাঁবুতে চলছে ভয়ানক লেনদেন। মেয়ে মানুষ কেনা বেচার কারবার, এমন এক ব্যবসা যেটা মনোরঞ্জনের হইহল্লার মাঝে পুরোপুরি ঠেকে যায়, দাবিয়ে রাখা হয়। এটা শুধু একটা অপর্ণার কেস নয়, ভারতবর্ষ এমনকি নেপাল, বাংলাদেশের বহু অসহায় মেয়ের চোরাবালিতে ভেসে যাওয়ার গল্প এটা, যা শুনে শিউরে উঠবেন। কিন্তু এসব বাইরে এলো কিভাবে জানেন? ভীষণ সাহসী একটা রিপোর্ট, যার নাম আন্ডার কভার ইন দ্য অর্কেস্ট্রা, 5 ডেজ ইন বিহার আন্ডারওয়ার্ল্ড। ভোটের মৌসুমে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে জার্নালিস্টদের দাপাদাপি তো অনেক দেখলেন। আজ শুনুন একজন সত্যিকারের সাহসী জার্নালিস্টের গল্প। এই রিপোর্ট দৈনিক ভাস্কর পত্রিকার জার্নালিস্ট মাহিমা সিং এর। মাহিমা সিং মেয়ে পাচার চক্রের একেবারে গভীর পর্যন্ত যাওয়ার জন্য নিজেকেই বলিকা বাকরা হিসেবে রেখেছিলেন। একদিন 2 দিন নয়, টানা 5 দিন তিনি এই পাচার চক্রের সিন্ডিকেটের একজন সামান্য ভিকটিম হিসেবে অভিনয় করে গেছেন। বাজারের আলু পটলের মতো তাকে কেনা বেচা হয়েছে 5 দিনে 3 বার। অর্কেস্ট্রার আড়ালে চলতে থাকা বিশাল বড় একটা নারী পাচারের র্যাকেটকে তিনি এক্সপোজ করেছেন। সামনে এসেছে এমন কিছু ইনফরমেশন যা শুনলে গায়ে কাটা দিতে বাধ্য। সভ্য সমাজে এসবও হতে পারে? আপনি হাঁ করে জাস্ট ভাববেন। তবে উনি যা করেছেন তার তুলনা হতে পারে একমাত্র ধুরন্ধরের সঙ্গে। কিভাবে সাকসেসফুল হলো এই অপারেশন অর্কেস্ট্রা, বা কি এই অপারেশন রেড লাইট? আসুন জেনে নিই। তবে শুরু করার আগে বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই 18+। এমন কিছু ভাষা ইউজ করতে বাধ্য হয়েছি যা হয়তো সকলের পক্ষে উপযুক্ত নয়। নমস্কার, আমি অনির্বাণ।
বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের অর্কেস্ট্রা বা লন্ডা নাচ খুবই বিখ্যাত। অর্কেস্ট্রা বলতে আমরা যেটাকে বুঝি এটা ঠিক সেই রকম নয়। এখানে বড় স্টেজে 4-5 জন মেয়ে খোলামেলা জামা কাপড় পরে অশ্লীল ভঙ্গিতে নাচ গান করে। পিছনে চলে কুরুচিকর ভোজপুরি কিংবা হিন্দি গান। স্টেজের চারদিকে ঘিরে থাকে উত্তেজিত ছেলে বুড়োর দল। কেউ মোবাইল বার করে মেয়েদের ছবি তুলছে, আবার কেউ মেয়েরা কাছে আসতেই তাদের স্কার্ট কিংবা হাত ধরে টানার চেষ্টা করছে। কেউ কোলে বসে অশ্লীল অঙ্গভঙ্গি করছে, কেউ আবার তাদের বুকে গুজে দিচ্ছে টাকা। জিনিসটা কল্পনা করতেই কেমন গা গুলিয়ে উঠছে না? কিন্তু এই নাচ এইসব জায়গায় খুবই স্বাভাবিক। আরবান কালচারে এটা অসভ্যতামি মনে হলেও এই অর্কেস্ট্রা কিন্তু বিহারি কালচারের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন মেয়েগুলো যদি স্বেচ্ছায় এই কাজ করতো তাহলে হয়তো কিছু বলার থাকতো না, কিন্তু এর পিছনে রয়েছে একটা ভয়ঙ্কর চক্র। মাহিমা সিং এর ইনভেস্টিগেশনই উঠে এসেছে সেই সবের পিছনের কালো সত্যিটা। আপনি ভাবতে পারেন যে এত লোকজন, নাচ গান সবটা সবার সামনে হচ্ছে, সবাই এনজয় করছে, তাহলে এই ভয়ঙ্কর জিনিসগুলো নর্মালাইজ কিভাবে হচ্ছে? পুলিশ প্রশাসন কিচ্ছু জানে না? সবাই সবটা জানে এবং প্রত্যেকেই এই সিস্টেমের পার্ট। একবার ভাবুন, যদি কোনো অন্ধকারে লুকিয়ে এসব চলতো, সবার চোখে লাগতো, বেআইনি মনে হতো, কিন্তু বিহারের এই কালচার, মিউজিক, মেন্টালিটিকে আশ্রয় করে সবটা সবার সামনে হয়, যাতে কেউ সন্দেহ না করে বা এই আলোর পিছনেই অন্ধকার কেউ দেখতে পায় না। দেখুন, এই নেক্সাস কিন্তু ভীষণ সিস্টেমেটিক। বেশ কয়েকটা স্টেপে তারা কাজ করে। প্রথম ধাপ, মেয়ে কালেকশন। এই মেয়েগুলোকে সাধারণত আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব এবং নেপাল, বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়। চাকরির টোপ, বিউটি পার্লারের কাজ কিংবা কোনো সম্মানজনক ইভেন্টের কাজ, এইসব লোভ দেখিয়ে গরিব ঘরের মেয়েদের হাত করা হয়। এরা এতটাই গরিব পরিবার থেকে বিলং করে যে 5-10 হাজার টাকার চাকরিও এদের কাছে স্বপ্নের মতো। বেশিরভাগ সময় চেনা পরিচিত লোকেরাই এই টোপ দেয়। সঙ্গে থাকে হাজারটা বানানো গল্প। বাইরে গিয়ে কোন মেয়ে কত উন্নতি করেছে এইসব আর কি। চোখে এক রাশ স্বপ্ন নিয়ে মেয়েটি যে মুহূর্তে বাড়ি ছাড়ে, সেই মুহূর্তেই সে পরিণত হয় একটা কমোডিটিতে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের পরিবারের লোকই বাড়ির মেয়েদের এইসব দালালদের হাতে তুলে দেয়। 10 থেকে 15 বছরের মেয়েদের চাহিদা সব থেকে বেশি। যত কম বয়স হবে তত বেশি সার্ভিস দিতে পারবে, এই আর কি। এক দালাল থেকে আরেক দালালের হাত ধরে তারা শেষ পর্যন্ত এসে পৌঁছায় অর্কেস্ট্রা দলের কাছে। বিহারের বেটিয়া, মতিহারি, গোপালগঞ্জ, সিওয়ান, ছাপড়া, বক্সার এবং আরাহা, এই 7টা জেলায় সব থেকে বেশি অর্কেস্ট্রা গ্রুপ রয়েছে। বিহারে প্রায় 3500 অর্কেস্ট্রা দল রয়েছে, যার মধ্যে 80% অর্কেস্ট্রা রেড লাইট এরিয়াতে পরিণত হয়েছে। শুধুমাত্র সারানের জনতা বাজারে 500-র বেশি অর্কেস্ট্রা গ্রুপ রয়েছে। বললে বিশ্বাস করবেন না, এই অর্কেস্ট্রা বিজনেস বিহারে কত জানেন? অ্যানুয়ালি 250 কোটি টাকা। আর এইসব ডেটা বিভিন্ন এনজিও থেকে পাওয়া, রিয়েল ডেটা হয়তো আরো অনেকটা বেশি। শুধুমাত্র সিওয়ান জেলার প্রতি বছর কয়েক হাজার নতুন মেয়ে আসে, ভাবতে পারছেন? দ্বিতীয় ধাপ, মেয়েদের ট্রেনিং। প্রথম কাজই হয় তাদের নাম, ধাম, বয়স পাল্টে এক নতুন পরিচয় দেওয়া। সিন্ডিকেটের উদ্যোগে তাদের নকল 18+ আধার কার্ড বানানো হয়। এবার আপনারা হয়তো ভাবছেন, যে মেয়েগুলোর নাচ ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের রিলে দেখেন, তাদের বয়স তো এত কম বলে মনে হয় না। এর পিছনের কারণ জানলে নিজেকে মানুষ বলে ভাবতে ঘৃণা হবে। এই বাচ্চা মেয়েগুলোকে হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়। এতে এদের শারীরিক বৃদ্ধি হয় ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে অর্গানগুলো একেবারেই নষ্ট হয়ে যায়। সকাল থেকে চলে তাদের প্র্যাকটিস, তারপর সারা রাত ধরে ছেলেদের উত্তেজিত করার এই নাচ। একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, এই মেয়েগুলো কিন্তু বেশ হেলদি ফিগার হয়। প্রায় বেশিরভাগ ইন্ডিয়ানরা যে ফিগারকে নিয়ে ফ্যান্টাসি করতে পছন্দ করে, ঠিক সেই রকমই। তবে যদি ভেবে থাকেন পুষ্টি সমৃদ্ধ খাবার দাবার পেয়ে তাদের এই ফিগার, তবে একেবারেই ভুল ভাবছেন। এটা পুরোটাই হয় সেই ইঞ্জেকশনের কামাল। এমনিতে তাদের আধপেটা খাইয়ে রাখা হয়। শীতের রাতে মেয়েরা যাতে এইরকম খোলামেলা পোশাক পরে দীর্ঘক্ষণ নাচতে পারে, তার জন্য দেওয়া হয় ড্রাগস কিংবা মদ। এবার বিহারের মতন ড্রাই স্টেটে মদ কি করে আসে এই প্রশ্ন করবেন না, মহাভারত হয়ে যাবে। এত কম বয়সে এত ড্রাগসের প্রভাবে তাদের শরীরকে একেবারে ঝাঁঝরা করে দেয়। তৃতীয় ধাপ, বেবি মেকিং মেশিন। এতক্ষণ তো শুনলেন পাচার হয়ে আসার শুরুর দিনের কিছু গল্প। আসল গল্প শুরু হয় তারপর থেকে। কিছুদিন যেতে না যেতেই মেয়েদেরকে প্রেগনেন্ট করা হয়। তারপর তাদের বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাডপশন এজেন্সি, এমনকি বিদেশিদের কাছেও চড়া দামে বিক্রি করা হয়। এই মেয়েদের প্রেগনেন্ট থাকাকালীন সেই রকম কেয়ার করা হয় না, এমনকি পোস্ট প্রেগনেন্সি কেয়ারেরও কোনো বালাই নেই। উল্টে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আবার প্রেগনেন্ট করার ব্যবস্থা করা হয়।
এরা শুধু মেয়ে নয়, টাকা দেওয়ার বেবি মেকিং মেশিন। বুঝতেই পারছেন, এই ইল্লিগাল ব্যবসার সঙ্গে যুক্ত আছে অনেক হাসপাতাল, নার্সিংহোম এবং ডাক্তাররা। এত ধকল সহ্য করতে না পেরে কোনো মেয়ে মারা গেলেও তাদের নিয়ে বিশেষ ভাবতে হয় না সিন্ডিকেট মালিকদের। আবার দালাল্লার নতুন মেয়ে নিয়ে চলে আসে, আবার এই সাইকেল রিপিট হতে থাকে। মেয়েগুলো কোথায় গেল সেই নিয়ে চিন্তা করার সময় বা লাক্সারি তাদের বাড়ির লোকেদের থাকে না। কখনো বা মেয়েগুলোকে পাচার করে দেওয়া হয় মিডল ইস্টার্ন দেশগুলোতে, সেখানে বাকি জীবনটা যৌন কৃতদাসী হিসেবেই কাটাতে হয় তাদের। আর 5 জন বাইরের মানুষের কাছে এটা কেবলই নাচের অনুষ্ঠান, কিন্তু ভিতর ভিতর এর শিকড় যে কতদূর ছড়িয়েছে সেটা জানতেই মহিমা সিং এর এই অপারেশন। একজন অসহায় গরিব ঘরের মেয়ে সেজে মহিমা এই অর্কেস্ট্রা গ্রুপে যোগদান করে। মাত্র 5 দিনের মধ্যেই তাকে 3 বার কেনা বেচা করা হয়েছে। এত কিছুর মধ্যেও সে নিজের কাজটা কিন্তু করতে ভোলেনি। তাকে টয়লেট পরিষ্কার করানো হয়, বাসন মাজায়, ঝাড়ু দেওয়ায়, মেঝে মোছায়। এরপর তাকে কুরিয়া নামে একজনের কাছে বেচে দেওয়া হয়, যে বিভিন্ন স্টেট থেকে মেয়ে সাপ্লাই করে। দীপক নামে একজন তাকে বাকি মেয়েদের সাথে যেতে বলে, যাদের অন্য গেস্টদের কাছে বেছে দেওয়া হয়। সে রিফিউজ করে যেতে। কুরিয়া তাকে ব্রেন ওয়াশ করতে থাকে যে সে ফেমাস হবে, অনেক টাকা কামাবে। 2 দিনে 14 জন তার সাথে কথা বলতে আসে। এরপর ভিকি নামের আরেকজনের কাছে তাকে বেছে দেওয়া হয়। একজন বাচ্চা মেয়ের সাথে মাহিমা কথা বলে ইনফরমেশন কালেক্ট করতে চাইছিল, তাকে লাঠি দিয়ে মারা হয়, সেক্সুয়ালি হ্যারাসড ও অ্যাবিউজড হয় এবং গ্যাং এমনকি এর ঝুঁকি নিয়েও গোপনে গোপনে সে সমস্ত এভিডেন্স জোগাড় করতে থাকে। 5 দিনের মাথায় সে ধরা পড়ে। তার টিমের সাহায্যে তখন তাকে উদ্ধার করা হয়। কিন্তু মাহিমার এই কাজের জন্যই পুলিশ বিহারের সিওয়ান জেলা থেকে 25 জন নাবালিকাকে উদ্ধার করে এবং বিভিন্ন রেড থেকে মোট 40 জনকে উদ্ধার ও 22 জনকে অ্যারেস্ট করা হয়। আসল জার্নালিজম কিন্তু এটাকেই বলে। এই ধরনের জিনিস প্রথম বাইরে আসে 2017-তে আনারকালি অফ আরাহা মুভি রিলিজের পর। কিছু বছর বাদই বিহারের এরিয়া থেকে মেয়েদের উদ্ধার করার খবর পাওয়া যায়। উপরন্তু এই অর্কেস্ট্রার নামে যে ধরনের শরীর দেখানো নাচ চলে তা ভদ্র সমাজে নিতান্তই বেমানান। ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসিতে ওপেনলি এই ধরনের অনুষ্ঠান কোনো মতেই মেনে নেওয়া যায় না। তাহলে কেন এই জিনিস বন্ধ করা হয় না? এই অর্কেস্ট্রা আয়োজন করতে কিন্তু প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হয়। সেই টাকা দেওয়ার সামর্থ্য কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের নেই। মেইনলি গ্রাম বা পঞ্চায়েত এলাকার নামি দামি পলিটিশিয়ানরা এই ধরনের নাচের আয়োজন করে, সাধারণ মানুষকে উত্তেজিত করে ভোট টানার কৌশল। কিছু কিছু ক্ষেত্রে নিজেদের বড়লোকের চাল দেখাতে বিয়ে বাড়িতেও এই ধরনের নাচের আয়োজন হয়। কিছুদিন আগেই একটা মিম ভাইরাল হয়েছিল, যেখানে ছেলের বাবা ছেলের পাশ করার আনন্দ ভাগ করে নিতে এই নাচের ব্যবস্থা করেছিল। এই ধরনের প্রোগ্রাম আমাদের কালচারাল বাঙালি চোখে বেমানান ঠেকলেও এক ধাক্কায় একে সরিয়ে ফেলা যাবে না। মানুষ সচেতন না হলে কারোর কিচ্ছু করার নেই। সেকেন্ডলি, ভারতীয় আইনে নাচ গানের অনুষ্ঠানের উপর কোনো রকম বাধা নিষেধ নেই। আইনের এই ফাঁককে কাজে লাগিয়েই অর্কেস্ট্রা কোম্পানিগুলো ফুলে ফেঁপে উঠেছে। লিগালি তারা কোনো রকমের ক্রাইম করছে না। আর ভারতের মতন কারাপ্ট দেশে পুলিশ, ডাক্তার, নার্সিংহোমকে কিনে নেওয়া কি এমন বড় ব্যাপার? ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা, সবার পকেট ভর্তি, সবাই খুশি। এই সিন্ডিকেটের মাথা যে কত বড় সেটা আন্দাজ করাও কঠিন। গোটা সিস্টেমটা একটা ওয়েল ওয়াইল্ড মেশিন। সবাই টাকা পাচ্ছে আর নিজেদের ভাগের কাজটা করছে। খালি দাম নেই এই মেয়েগুলোর। মাঝে মধ্যে মহিমা সিং এর মতন মানুষেরা আসে, কয়েকটা মেয়ে অন্তত স্বস্তি পায়, তারপর আবার জেগে সেই। এখানে একবার ঢুকে গেলে আর নিস্তার নেই, আপনি চাইলেও বেরোতে পারবেন না। মাহিমার থেকে জানা ছোট্ট 3টে গল্প বলি, তাহলেই বুঝতে পারবেন। জন্মানোর দিনই তাকে শ্মশানে ফেলে দিয়ে চলে গিয়েছিল। একটা সন্তানহারা ফ্যামিলি 15 বছর পর্যন্ত মানুষ করে তাকে, কিন্তু ভাগ্যের পরিহাস, সেই বাবা মাও মারা যায়। স্কুল ছাড়তে হয়, বাড়ি বাড়ি কাজ করে পেট চালাতে হয়। এরপরই তাকে প্রথম ফাঁদে পা দিতে হয়। একটা ছেলের সাথে আলাপ, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা, এবং সে বলে নাচের কাজ আছে, বিহার যেতে হবে। সে রাজি হয়ে যায়। 5-5টা বছর সে বিভিন্ন শহরে নেচেছে, 2500 টাকা পার নাইট আয় করেছে, কিন্তু পেয়েছে মাত্র 500 টাকা। এরপরে আসে সেকেন্ড বিট্রয়াল। একজন লোক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, তার ঘরে নিয়ে যায়, কিন্তু সে তার কানের জুয়েলারি সবকিছু নিয়ে পালায়। এরপর তৃতীয় একজন স্টেবিলিটি অফার করে, তাকে বিয়েও করে, কিন্তু পরে জানতে পারে তার অলরেডি স্ত্রী ও সন্তান রয়েছে। সে এখন কোথায় যাবে, কি করবে? সে জানিয়েছে তার শরীরে তারই কোনো কন্ট্রোল নেই, অধিকার নেই। যে কেউ আমায় টাচ করে, আমার না বলার জায়গা নেই। সে নিজেকে খেলনার সাথে তুলনা করে। ইনাকে পাচার করে ইনারই হাজবেন্ড। সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে, প্রেগনেন্ট হয়, আর তার বয়ফ্রেন্ড তাকে অর্কেস্ট্রা গ্রুপে বেচে দিয়ে পালায়।
এর আগে সেই বয়ফ্রেন্ড জব ছেড়ে দেয়, ড্রাগ নেওয়া শুরু করে, তার জুয়েলারি বিক্রি করে দেয়, দেনায় ডুবে যায়। এরপর তাকে বিহারে নিয়ে আসে। সন্তান জন্মানোর পর অর্কেস্ট্রা গ্রুপে ঢুকিয়ে অদৃশ্য হয়ে যায়। সে চেষ্টা করছিল বাড়ি ফেরার, কিন্তু 10 দিন বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেও তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করেনি। তার 2 বছরের ছেলেকে একা মানুষ করে এই সিস্টেমের মধ্যে থেকেই। এখানে একবার ঢুকে গেলে বাইরে কেউ কাজ দেবে না, ফ্যামিলি মেনে নেবে না, তোমাকে পৌঁছতে হবে এই নরকের মধ্যেই। এর বয়স তখন 14 ছিল। একজন ডাক্তারের মেয়ে, সেও ডাক্তার হতে চেয়েছিল। তারপর তার আলাপ হয় তার থেকে 10 বছরের বড় একজনের সাথে। সে তাকে ভালোবাসে, বিয়ের প্রতিশ্রুতি দেয়, ফিউচারের স্বপ্ন দেখায়। কিন্তু দিল্লি আসার পর সে সত্যির মুখোমুখি হয়। ছেলেটার কোনো জব নেই, নো স্টেবিলিটি, নো ইন্টেন্ট। সে তাকে বিহারে নিয়ে যায়, টাকার জন্য নাচতে ফোর্স করে। এরপর অর্কেস্ট্রা গ্রুপে নেক্সট স্টেজ শুরু হয়। চলে সিস্টেমেটিক ব্রেন ওয়াশিং। তুমি অনেক আয় করবে, ভাইরাল হবে, সিনেমায় চান্স পাবে ইত্যাদি। সে বিশ্বাস করে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে 3 লক্ষ টাকায় বেচে দিয়ে পালিয়ে যায়। যখন সে পালাতে যায় তখন তাকে বলা হয় আগে সমস্ত টাকা শোধ করতে হবে, তারপর। এইভাবে এই সিস্টেম তাকে শোষণ করতে থাকে। সে বলে আমায় এগুলো সহ্য করতে হয়, এছাড়া আর কোনো উপায় নেই। 3টে রিয়েল লাইফ গল্প থেকে কি বুঝলেন? প্রথমে টার্গেট করা হয়, তারপর লোভ দেখানো হয়, ট্রান্সফার করা হয়, কন্ট্রোল করে, ব্রেন ওয়াশ করে এবং শেষে আইসোলেশন। অপারেটররা তাদের খাবার দেয়, ড্রাগস দেয়, এমনভাবে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে যে তারা ভাবতে বাধ্য হয় দেয়ার ইজ নো ওয়ে ব্যাক। এগুলো সেখানে সবাই সবটা জানে। পুলিশ বলে আমাদের কাছে কোনো জোরালো প্রমাণ নেই, কেউ কোনোদিন অভিযোগ করতে আসেনি। কিন্তু একটা ক্যামেরার রেকর্ডিং এই সমস্ত বাহানাকে খতম করে দেয়। মাহিমা সিং এর স্টিং অপারেশনের ভিডিওতে সমস্ত কিছু রেকর্ড হয়, মুখ চেনা যায়, মেয়েদের অসহায়তা রেকর্ড হয়। সেটা একটা হাতিয়ারে পরিণত হয়। তখন প্রশাসন চুপ থাকতে পারে না। কিন্তু এসবের কি এভাবেই শেষ হয়ে যাবে সব? দুদিন বন্ধ হবে, রেড হবে, কয়েকজনকে ধরবে, আবার সব চালু হয়ে যাবে। প্রশাসনের নাকের ডগায় শিক্ষার অভাব এবং আনএমপ্লয়মেন্টের অদ্ভুত মিশেল। অর্কেস্ট্রা সেই উচ্চস্বরের মিউজিক, রং বেরঙের আলো আসলে ভ্রম। এগুলোর আসল উদ্দেশ্য ওই ভয়ঙ্কর বেদনাদায়ক সত্যিকে দুনিয়ার নজর থেকে বাঁচানো। চারপাশে যা হচ্ছে, যেমন চলছে, সেটা নর্মাল মনে হলেও অন্যভাবেও দেখার প্রয়োজন রয়েছে। সামনে যেটা হয় সেটা সব সময় গোটা ঘটনা হয় না, আসল ঘটনা পর্দার পিছনে রয়ে যায়। সমাজের দায়িত্বশীল নাগরিক হওয়ার স্বার্থে আমাদের উচিত এই জাঁকজমকপূর্ণ আড়ম্বরের আড়ালে কি হচ্ছে সেটা দেখা এবং প্রশ্ন করা, সত্যিটা সবার সামনে আনা, যাতে আর কারোর অসহায়তা চড়া দামে কেউ না বেঁচে দেয়। ধন্যবাদ।